আমরা যে আধুনিক বিজ্ঞান বা যুক্তির কথা বলি তার গোড়াটা আসলে কোথায়? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক অবিশ্বাস্য ইতিহাস। আজকে আমরা ঠিক সেই জার্নিটার কথাই বলবো। চলুন সেই পরিকাঠামোর গভীরে যাওয়া যাক। তো প্রথম প্রশ্নটাই আসে, এই যে যুক্তি, এই যে রিজন, এর উৎসটা কোথায়? এটা কি হঠাৎ করে কোনো একজন জিনিয়াসের মাথা থেকে বেরিয়ে এসেছিল? না, ব্যাপারটা একদমই তেমন না। এটা কোনো একটা আবিষ্কার ছিল না, বরং এটা ছিল একটা বিশাল পরিকাঠামোর মতো, যা হাজার হাজার বছর ধরে অনেক সভ্যতা মিলে একটু একটু করে তৈরি করেছে। বলা যায় এক একটা সভ্যতা যেন একটা করে ইট গেঁথে দিয়ে গেছে। আমাদের এই যাত্রার প্রথম পর্বটা হল টিকে থাকার জন্য গণিত। প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া আর মিশরে গণনার শুরুটা কিন্তু কোনো একাডেমিক কৌতূহল থেকে হয়নি, হয়েছিল একদম সাধারণ দৈনন্দিন প্রয়োজন থেকে। যেমন ধরুন, ফসল গুনতে হবে, কর আদায় করতে হবে বা বিশাল সব নির্মাণ কাজ সামলাতে হবে। আর এখানে আমরা দুটো দারুণ আলাদা চিন্তাধারার দেখা পাই। একদিকে মেসোপটেমিয়ার সেই বিখ্যাত ৬০ ভিত্তিক বা সেক্সাজেসিমাল সিস্টেম। এর প্রভাব কিন্তু আজও আমাদের জীবনে রয়ে গেছে। ভাবুন তো, ঘণ্টায় ৬০ মিনিট বা একটা বৃত্তে ৩৬০ ডিগ্রি, এসব কিছু ধারণা ওখান থেকেই আসা। আবার অন্যদিকে মিশরীয়রা বেশি জোর দিয়েছিল প্র্যাকটিক্যাল জ্যামিতির ওপর। পিরামিড বানানোর জন্য বা নীল নদের বন্যার পর জমির সীমানা ঠিক করার জন্য এটা তাদের খুব দরকার ছিল। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, গ্রিসের প্রাকৃতিক নিয়ম। এখানেই কিন্তু চিন্তাভাবনার জগতে একটা বিশাল বড় লাফ দেওয়া হয়। প্রশ্নটা আর শুধু কিভাবে কাজ করে এতে আটকে থাকল না, বরং প্রশ্নটা হয়ে দাঁড়ালো কেন এটা এভাবে কাজ করে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রিক চিন্তাবিদরা প্রথম প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকা নিয়মগুলো খোঁজা শুরু করেন। যেমন ধরুন অ্যারিস্টটল, তিনি একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক তৈরি করেন। যে কোনো জিনিসকে বুঝতে হলে ৪টে প্রশ্ন করতে হবে। এটা কি দিয়ে তৈরি, এর আকারটা কি, কে এটা তৈরি করেছে, আর এর উদ্দেশ্যটাই বা কী। এই ভাবনাটাই প্রকৃতিকে একটা সিস্টেম হিসাবে দেখার দরজা খুলে দিয়েছিল। এরপর আসলেন আর্কিমেডিস, যিনি গণিতের যুক্তিকে একেবারে বাস্তব জীবনে ফিজিক্সে কাজে লাগিয়েছিলেন। আর তার সেই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, আমাকে দাঁড়ানোর জন্য একটু জায়গা দাও, আমি পৃথিবীকে নাড়িয়ে দেব। আর এই ছবিটা দেখুন, লিভারের নীতিটা কি দারুণভাবে বোঝাচ্ছে। একটা ফালক্রামের ওপর রাখা দণ্ডের এক পাশে অল্প বল দিয়ে অন্য পাশে থাকা একটা বিশাল ভারী জিনিস তুলে ফেলা যায়। আর্কিমিডিস এভাবেই অ্যাবস্ট্র্যাক্ট থিওরি আর বাস্তব দুনিয়ার মধ্যে একটা সেতু তৈরি করে দিয়েছিলেন। আমাদের তৃতীয় পর্ব হল রোম, একটা সাম্রাজ্যের ইঞ্জিনিয়ারিং। দেখুন, রোমানদের আসল প্রতিভা কিন্তু নতুন কোনো থিওরি আবিষ্কারে ছিল না। তাদের আসল ক্ষমতা ছিল আগে থেকে জানা ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে একটা বিশাল স্কেলে কাজে লাগিয়ে একটা গোটা সাম্রাজ্যকে টিকিয়ে রাখা। তাদের সবচেয়ে বড় ইনোভেশনগুলোর মধ্যে একটা ছিল রোমান কংক্রিট বা অপাস সিমেন্টেশিয়াম। আগ্নেয়গিরির ছাই মানে পোজোলানা, চুন আর পাথরের টুকরো মিশিয়ে এটা বানানো হতো। আর এটা দিয়ে বিশাল আর অবিশ্বাস্য রকম টেকসই সব স্ট্রাকচার বানানো যেত। এই কংক্রিটের কিছু অসাধারণ বৈশিষ্ট্য ছিল। এটা সময়ের সাথে সাথে আরও মজবুত হতো। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এটা পানির নিচেও জমে শক্ত হয়ে যেত। ভাবা যায়, এই একটা আবিষ্কারই বন্দর বানানোর কাজটা পুরোপুরি পাল্টে দিয়েছিল। চতুর্থ পর্বে আমরা এমন একটা কনসেপ্টের কথা বলবো যা গণিতের পুরো ইতিহাসটাই পাল্টে দিয়েছে। এক কথায় একটা বিপ্লব। ভারতীয় উপমহাদেশেই প্রথম দশমিক পদ্ধতি আর শূন্যের ধারণা একটা সম্পূর্ণ আনুষ্ঠানিক রূপ পায়। ৬২৮ খ্রিস্টাব্দে গণিতবিদ ব্রহ্মগুপ্ত শূন্য ব্যবহার করার জন্য প্রথম কিছু নির্দিষ্ট নিয়ম তৈরি করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি শূন্যকে শুধু একটা খালি জায়গা হিসেবে দেখেননি, বরং একে একটা সত্যিকারের সংখ্যা হিসেবে প্রতিষ্ঠা করেন, যার নিজস্ব নিয়ম আছে, যা দিয়ে যোগ বিয়োগ গুণ সবই করা যায়। শুধু এই একটি প্রতীক। ভাবুন তো, আজকের অ্যালজেব্রা থেকে শুরু করে আমাদের স্মার্টফোন বা কম্পিউটারের বাইনারি কোড পর্যন্ত সব কিছুর ভিত্তি কিন্তু এই শূন্য। এর প্রভাব যে কতটা বিশাল তা বলে শেষ করা যাবে না। আর এই সংখ্যাটার বিশ্ব ভ্রমণের গল্পটাও কিন্তু বেশ মজার।
ভারত থেকে এটা ইসলামিক গোল্ডেন এজের গণিতবিদ আল খুয়ারিজমির মাধ্যমে পশ্চিমে পৌঁছায় আর তারপর ধীরে ধীরে ইউরোপে বেশ কঠিন আর গ্রোমোস্কিক রোমান সংখ্যা পদ্ধতির জায়গা নিতে শুরু করে। আমাদের শেষ পর্বে আমরা দেখব চীনের এমন 3টে আবিষ্কারকে যা সারা বিশ্বে অনুঘটকের মতো কাজ করেছে, মানে পরিবর্তনের গতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। হান থেকে সং রাজবংশের সময়টায় এই যুগান্তকারী আবিষ্কারগুলো হয়। এই 3টে বিশ্ব পরিবর্তনকারী প্রযুক্তি ছিল কাগজ, ম্যাগনেটিক কম্পাস আর গান পাউডার বা বারুদ। প্রায় ১০৫ খ্রিস্টাব্দে কায়লুন কাগজ তৈরির পদ্ধতিটাকে অনেক উন্নত করেন। এর ফলে তথ্য লিখে রাখার খরচটা হঠাৎ করে অনেকটাই কমে যায়। মানে জ্ঞানটা আর শুধু কিছু মানুষের মধ্যে আটকে থাকল না, এটা আরও অনেকের কাছে পৌঁছালো, সুযোগ পেল। একবার ভাবুন তো, কম্পাস আবিষ্কারের আগে নাবিকদের সবসময় তীরের কাছাকাছি বা পরিষ্কার আকাশের ওপর নির্ভর করে থাকতে হতো। কম্পাস এসে সেই বাঁধনটা খুলে দিল। এটা গভীর সমুদ্রে পাড়ি দেওয়া আর বিশ্ব আবিষ্কারের পথ খুলে দিল। আর বারুদ, জানেন তো, এটা আবিষ্কার হয়েছিল একদমই দুর্ঘটনাবশত। তাওবাদী অ্যালকেমিস্টরা অমরত্বের ওষুধ খুঁজতে গিয়ে এটা বানিয়ে ফেলেন। এই বারুদ যখন ইউরোপে পৌঁছালো তখন মধ্যযুগের বড় বড় দুর্গ আর বর্মপরা নাইটসদের যুগটাই শেষ হয়ে গেল। ক্ষমতার ভারসাম্যটাই গেল পাল্টে। তাহলে পুরো ছবিটা যদি আমরা একবার দেখি, এই যে যুক্তির বিশাল পরিকাঠামো, এটা কোনো একটা সভ্যতার একার কৃতিত্ব নয়। মেসোপটেমিয়ার প্র্যাকটিক্যাল গণিত, গ্রিসের দার্শনিক তত্ত্ব, রোমের বিশাল ইঞ্জিনিয়ারিং, ভারতের শূন্য আর চীনের যুগান্তকারী আবিষ্কার, এই সবগুলো ইট মিলেই কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের ভিত্তিটা তৈরি হয়েছে। এগুলো তো ছিল সেই প্রথম ভিত্তিপ্রস্তরগুলো, প্রথম ইটগুলো। এখন প্রশ্নটা হলো, এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এখন কি তৈরি করছি, আর ভবিষ্যতের জন্য কোন নতুন ভিত্তি স্থাপন করে যাচ্ছে?